হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন এক্সামের, তো সেই এক্সামের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা আজকে এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজিকে কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট নতুন এডুকেটিভ প্যাটার্ন অনুযায়ী। তো সেই সকল কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে, শুধু কোশ্চেন আনসার নয়, কোশ্চেন আনসারের পাশাপাশি কিন্তু এবং বিস্তারিতভাবে আমরা কিন্তু আজকের এই ক্লাসটা আলোচনা করব। এর আগেও আমরা অনেক ক্লাস দিয়েছি, যেমন এই রিসেন্ট আমরা আরআরবির ক্লাসগুলো দিয়েছি, সায়েন্স বা জিকে যে ক্লাসগুলো দিয়েছি অবশ্যই তোমরা ওগুলো দেখবে, ওগুলোতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। ওই ক্লাসগুলোও কিন্তু তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে দেখে নাও, হকি খেলায় স্ট্রাইকিং বা শুটিং সার্কেলের ব্যাসার্ধ কত? হকি খেলায় স্ট্রাইকিং বা শুটিং সার্কেলের ব্যাসার্ধ কত হয়? কত হওয়া দরকার? না হচ্ছে 14.63 মিটার, 14.63 মিটার হয়ে থাকে। আর এখান থেকে একটু দেখে নাও, হকি মাঠের শুটিং সার্কেলকে ডি বা স্কোরিং সার্কেল বলা হয়। খেলোয়াড় কেবল এই সার্কেলের ভেতর থেকে গোল করতে পারে। আর সার্কেলের ব্যাসার্ধ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে 63 মিটার বা 16 গজ। ঠিক আছে, গজেও থাকতে পারে অনেক সময় অপশান। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, গুড়ি পড়ওয়া উৎসব সম্পর্কে কোনটি সত্য? দুটো বিবৃতি দেওয়া রয়েছে গুড়ি পড়ওয়া সম্পর্কে। এটি হিন্দু চান্দ্র সূর্য ক্যালেন্ডারে অনুযায়ী নতুন বছরের সূচনা। আর গুড়ি শব্দটি এই দিনে পাঠ করা কোনো ধর্মীয় গ্রন্থকে বোঝায়। তো দুটোর মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, আরো একটা রয়েছে, এখানে 3 নম্বর রয়েছে, সাধারণত উৎসব মিষ্টি খাওয়ার মাধ্যমে শুরু হয়। তো এদের মধ্যে কোনটা সঠিক? তো এদের মধ্যে শুধুমাত্র 1 নম্বর যেটা রয়েছে সেটাই সঠিক, অর্থাৎ এটি হিন্দু চান্দ্র সূর্য ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের সূচনা, এটাই সঠিক রয়েছে, বাকিগুলো কিন্তু ভুল রয়েছে। তো এখান থেকে দেখে নাও, গুড়ি পড়ওয়া যেটা হচ্ছে মহারাষ্ট্র, গোয়া ইত্যাদি রাজ্যে উদযাপিত হয়, নতুন বছর ও বসন্তের সূচনা হিসেবে পালিত হয়। আর ঘরে গুড়ি পতাকা, ঘরে এই যে গুড়ি মানে হচ্ছে পতাকা সদৃশ কাঠামো উত্তোলন করা হয়। কৃষকদের কাছে এটি নতুন ফসল কাটারও প্রতীক। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কোন নৃত্যশৈলী ঐতিহ্যগতভাবে পাঞ্জাবের সঙ্গে যুক্ত নৃত্যশৈলী কোনটা? কুচিপুড়ি, যক্ষগান, ভাংড়া না হচ্ছে মোহিনী আট্টম? সঠিক অ্যান্সার কি হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাংড়া। ভাংড়া হচ্ছে কিন্তু পাঞ্জাবের খুবই ঐতিহ্যবাহী একটি নৃত্য। এখান থেকে দেখে নাও, ভাংড়া হলো পাঞ্জাবের এক প্রকার ঐতিহ্যবাহী লোকনৃত্য, যার উৎপত্তি পাঞ্জাবের সিয়ালকোট এলাকায়। এটি ফসল তোলার মৌসুমে করা হয়। নিয়ম অনুসারে ভাংড়া বিশেষ করে স্থানীয় বৈশাখী উৎসবের সাথে যুক্ত, বৈশাখী উৎসব। তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, কর্ণাটক সঙ্গীতের ত্রয়ী সম্পর্কিত বিবৃতি। কর্ণাটক সঙ্গীতের ত্রয়ী সম্পর্কিত দুখানা বিবৃতি রয়েছে এখানে। তারা 17শো শতকে বাস করতেন, আর তারা কৃতিধারাকে সর্বোচ্চ শিল্পরূপে উন্নীত করেন। তো দুটোর মধ্যে কোনটা সঠিক? তো এখানে দেখো শুধুমাত্র 2 নম্বর যে বিবৃতিটা স্টেটমেন্টটা রয়েছে সেটাই কিন্তু সঠিক রয়েছে, 1 নম্বরটা কিন্তু এখানে ভুল রয়েছে। কেন ভুল রয়েছে দেখে নাও। এই যে কর্ণাটক সঙ্গীতের ত্রয়ী তেগরাজ, মুথুস্বামী দীক্ষিতার আর হচ্ছে শ্যামা শাস্ত্রী, এই ত্রয়ীগুলো রয়েছে এনারা। তারপর তারা 1800 শতকে বাস করতেন, ওখানে 1700 দেওয়া রয়েছে, 17 শতকে রয়েছে, এখানে 18 শতকে হবে। তার হচ্ছে কৃতিধারাকে আধ্যাত্মিক ও শিল্পকলার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেন। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, বিহু কোন ভারতীয় রাজ্যের লোকসঙ্গীত ও নৃত্যের সঙ্গে সম্পর্কিত? লোকসঙ্গীত ও নৃত্যের সাথে সম্পর্কিত বিহু, যেটা কোন রাজ্যের? পারবে সবাই আশা করছি। এটা হচ্ছে আসামের। কিন্তু এখান থেকে যে তথ্যগুলো দেবো এগুলো কিন্তু ভালো করে মনে রাখো, ঠিক আছে? খুবই ভেরি ইম্পর্টেন্ট তথ্য। বিহু হলো আসামের সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত এবং নৃত্য রূপ, যা অসমীয়া মানুষের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এটি রঙ্গালী বিহু উৎসবের সময় অনুষ্ঠিত হয়, যা অসমীয়া নববর্ষ বসন্তের আগমনকে চিহ্নিত করে। নৃত্যটি দ্রুত পদক্ষেপ, দ্রুত হাতের নড়াচড়া এবং উজ্জ্বল পোশাক দ্বারা চিহ্নিত। বিহু পরিবেশন সাধারণত ঢোল অর্থাৎ ড্রাম, পেপা, মহিষের সিংয়ের পাইপ এবং গাগানা, একটি রিড বাদ্যযন্ত্র এর মতো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় কিন্তু এখানে। তাহলে বিহুর প্রকারভেদ, বিহু আসামে 3 ধরনের প্রধানত বিহু উদযাপিত হয়। একটা হচ্ছে রঙ্গালী, যেটা বহাগ বিহু, কঙ্গালী কাতি বিহু এবং ভোগালী মাঘ বিহু। প্রতিটি বিভিন্ন কৃষি চক্রের সাথে সঙ্গতিপূর্ণ।
ঠিক আছে, এই যে তথ্যগুলো বিহু সম্পর্কে, এই তথ্যগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে। 6 নম্বর কোশ্চেন দেখো, ভারত প্রথমবার কখন এশিয়ান গেমস আয়োজন করেছিল? প্রথমবার ভারত এশিয়ান গেমস আয়োজন করেছিল কবে? সেটা হচ্ছে 1951 সালে। প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই ইভেন্টটি এশিয়া জুড়ে ক্রীড়াবিদদের জন্য একটি প্রধান মহাদেশীয় বহু ক্রীড়া ইভেন্টের সূচনা করে। এটি ছিল প্রথমবার যখন ভারত এমন একটা বৃহৎ আকারের ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছিল যা ভবিষ্যতের গেমগুলির জন্য একটা নজির স্থাপন করেছিল। এশিয়ান গেমস প্রতি 4 বছর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয়, প্রতি 4 বছর অন্তর। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন, দ্য গড অফ স্মল থিংস বইটির লেখককে? খুবই ইম্পর্টেন্ট একটি বই, দ্য গড অফ স্মল থিংস। এই বইটির লেখককে? না, বইটির লেখক হচ্ছেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্য গড অফ স্মল থিংস 1997 সালে প্রকাশিত, বুকার পুরস্কার পেয়েছিল 1997-তে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, কর্ণাটক সঙ্গীত রচনার কাঠামো নিয়ে সঠিক বিবৃতি। কর্ণাটক সঙ্গীতের কাঠামো ভার্নাম সাধারণত কনসার্টের শুরুতে পরিবেশিত হয়, শেষে নয়। আর হচ্ছে আলপনা হলো রাগের তালবিহীন, অবশ্যই মনে রাখবে, তালবিহীন স্বতঃস্ফূর্ত পরিবেশনা, এইটা রয়েছে কিন্তু এখানে দেখো, তালবিহীন আলপনা। তো এদের মধ্যে কোনটা সঠিক? তো সঠিক হচ্ছে শুধুমাত্র অপশান নাম্বার সি, অর্থাৎ হচ্ছে অনলি 2, মানে 2 নম্বর অপশানটা এখানে বিবৃতিটা ঠিক রয়েছে। ঠিক আছে, 1 নম্বরটা কিন্তু ভুল রয়েছে। দেখো, ভার্নাম কনসার্টের শুরুতে রাগ ও লয়ের প্রদর্শনী, আর আলপনা সম্পূর্ণ মুক্ত ধারা, রাগের পরিচিতি, কোনো তাল নেই, তালবিহীন। কর্ণাটক সঙ্গীতে এটি পরিবেশনা অন্যতম প্রধান ধাপ। তারপরে দেখো, কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীতে হাতের ভঙ্গি ও মুখের অভিব্যক্তি, মুদ্রা ও অভিনয় ব্যবহার করে গল্প বলা হয়? গল্প। সঠিক অ্যান্সার হবে কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। ভারতনাট্যম খুবই ইম্পর্টেন্ট একটি নৃত্য। ভারতনাট্যম ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রীয় নৃত্য, উৎস হচ্ছে তামিলনাড়ু, মনে রাখো। বৈশিষ্ট্য অভিনয়, মুদ্রা এবং অভিব্যক্তির দ্বারা গল্প পরিবেশনা। মূলত ভগবান শিব ও বিষ্ণুর কাহিনী, পুরাণ, ভক্তিমূলক পদ্য পরিবেশনের জন্য ব্যবহৃত হয়। নৃত্যশিল্পীরা আলংকারিক সাজসজ্জা ও মন্দির ভিত্তিক সঙ্গীতের সাথে পরিবেশন করে। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়া সঠিকভাবে মেলানো হয়েছে? কোন জোড়া? মাইক্রো ইকোনমিক্স মুদ্রাস্ফীতি হার, ম্যাক্রো ইকোনমিক্স চায়ের দাম, আর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স জাতীয় আয়, না হচ্ছে মাইক্রো ইকোনমিক্স জিডিপি। কোনটা সঠিকভাবে মেলানো হয়েছে? সঠিকভাবে, তো সঠিকভাবে যেটা মেলানো হয়েছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, যেটা জাতীয় আয়, এটাই সঠিকভাবে মেলানো হয়েছে। দেখো, মাইক্রো ইকোনমিক্স যেটা হচ্ছে ক্ষুদ্র অর্থনীতি, একক পরিবার, বাজার পণ্য দামের পরিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা। আর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বৃহৎ অর্থনীতি, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা। উদাহরণ হিসেবে চায়ের দাম, এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মুদ্রাস্ফীতি হার, জিডিপি, এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। 11 নম্বর কোশ্চেন দেখো, হকি মাঠের প্রস্থ কত? হকি মাঠের প্রস্থ কত? 55 মিটার। তো আন্তর্জাতিক হকি ফেডারেশন নির্ধারিত মাপ, দৈর্ঘ্য হচ্ছে 51.4 মিটার আর প্রস্থ হচ্ছে 55 মিটার। 12 নম্বর কোশ্চেন দেখো, খোখো খেলায় এক দলের মোট কতজন খেলোয়াড় থাকে এবং খেলাকালীন মাঠে কতজন থাকে? এক দলে মোট 12 জন থাকে আর খেলাকালীন মাঠে থাকে হচ্ছে 9 জন। এর উৎস হচ্ছে মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্রে প্রতিযোগিতা প্রতি দলে 12 জন করে, তবে খেলার মাঠে 9 জন মাঠে থাকে। 1959 সালে খোখো অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস দ্বারা নিয়ন্ত্রিত হয়। 13 নম্বর কোশ্চেন দেখো, কর্ণাটক সঙ্গীত সম্পর্কিত বিবৃতি। আবার কর্ণাটক সঙ্গীত সম্পর্কে রয়েছে দেখো, কৃতি কর্ণাটক সঙ্গীতের একটি অত্যন্ত গঠিত সঙ্গীত রূপ, আর তিল্লানা সাধারণত কনসার্টের শেষে পরিবেশিত হয় এবং ছন্দময় শব্দকে গুরুত্ব দেয়। তো এখানে 1 এবং 2 দুটোই কিন্তু এখানে সঠিক, দুটোই সঠিক। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক আনসার। এখান থেকে কর্ণাটক সঙ্গীত প্রধানত দক্ষিণ ভারতে বিকশিত হয়েছিল। প্রধান বাদ্যযন্ত্র মৃদঙ্গম, বীণা, নাদস্বরম। কর্ণাটক সঙ্গীতের তিন মহান স্রষ্টা হচ্ছেন ত্যাগরাজ, মধুস্বামী দীক্ষিতর আর হচ্ছে শ্যামা শাস্ত্রী, যেটা আগে আমরা আলোচনা করেছি। 14 নম্বর দেখো, ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? ওড়িশি একদম নামের সঙ্গে রাজ্যের মিল রয়েছে, ওড়িশা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার।
কিন্তু এর থেকে যে আরো ভালো করে যে জিনিসগুলো আরো ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে, ওড়িশার একটি লোকনৃত্য। এটি একটি সূক্ষ্ম নৃত্য যা প্রশান্তিদায়ক গানের সহিত অনুষ্ঠিত হয় এবং মুদ্রা এবং অভিব্যক্তির দিক থেকে ভারতনাট্যমের মতো। উদয়গিরি খণ্ডগিরির গুয়াহাটি ওড়িশির প্রাচীনতম উদাহরণ প্রদান করে। এটি প্রাথমিকভাবে জৈন রাজা খেরবেলার পৃষ্ঠপোষকদের অধীনে মহরীদের দ্বারা অনুশীলন করা হতো। গতিশীল ভাস্কর্যের মধ্যে দুটি প্রধান অঙ্গবিন্যাস অন্তর্ভুক্ত, একটা হচ্ছে ত্রিভঙ্গ আর একটা হচ্ছে চৌকো। ত্রিভঙ্গ শরীর, ঘাড়, ধর এবং হাঁটুকে বিচ্যুত হয়, আর চৌকো যেটা একটি বর্গক্ষেত্রকে অনুকরণকারী একটি অবস্থান। আর এই নৃত্যের সাথে যুক্ত কিছু নৃত্যশিল্পী নামগুলো মনে রাখো: ইন্দ্রাণী রেহমান, চার্লস ফ্যাব্রি, গুরু পঙ্কজচরণ দাস এবং কেলুচরণ মহাপাত্র। খুবই বিখ্যাত নাম কেলুচরণ মহাপাত্র, নামটা মনে রাখবে। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, নিচের কোন লেখক সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? সাহিত্যে নোবেল পুরস্কার পাননি এই যে 4 জন লেখকের মধ্যে তিনি হচ্ছেন হারুকি মুরাকামি। হারুকি মুরাকামি এখনো কিন্তু নোবেল পুরস্কার পাননি। অরহান পামুক, অ্যালিস মুনরো আর হচ্ছে কাজুও ইশিগুরু, এনারা কিন্তু সবাই নোবেল পুরস্কার পেয়েছেন। অরহান পামুক তুরস্কের 2006 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যালিস মুনরো কানাডা 2013 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। কাজু ইশিগুরু জাপান, ইংল্যান্ড 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং হারিকু মুরাকামি সমসাময়িক জাপানি লেখক, কিন্তু জনপ্রিয় তার বই রয়েছে, কিন্তু তিনি এখন নোবেল পুরস্কার পাননি। তারপরে চলে যাও 16 নম্বর কোশ্চেন, নিচের কোন জোড়া ভুলভাবে মেলানো হয়েছে? ভুলভাবে যেটা মেলানো হয়েছে সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে একদম ফার্স্টেরটা তো, হ্যাঁ একদম ফার্স্টেরটা, স্বদেশ দর্শন সংস্কৃতি মন্ত্রণালয়, এটা একদম ভুল। আর PM মিত্র বস্ত্র মন্ত্রণালয়, তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, আর হচ্ছে PM জানমান আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়, এগুলো ঠিক রয়েছে। স্বদেশ দর্শন পর্যটন মন্ত্রণালয় দ্বারা চালু করা থিমেটিক পর্যটন সার্কিট উন্নয়ন কর্মসূচি। PM মিত্র টেক্সটাইল পার্ক উন্নয়নের জন্য বস্ত্র মন্ত্রণালয়, আর বেটি বাঁচাও বেটি পড়াও নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, আর PM জানমান 2023-এ বিশেষ করে বঞ্চিত আদিবাসী গোষ্ঠী উন্নয়নের জন্য কিন্তু এই আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়। তারপরে 17 নম্বর কোশ্চেন, কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতে কোন বাদ্যযন্ত্র সাধারণত ব্যবহৃত হয়? কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীত যে যন্ত্র ব্যবহার করা হয়, একটু আগে আমরা আলোচনা করে এসেছি, কি ব্যবহার করা হয়? মৃদঙ্গম ব্যবহার করা হয়। মৃদঙ্গম কর্ণাটক সঙ্গীতের প্রধান ছন্দ যন্ত্র, দ্বিমুখী বাদ্যযন্ত্র। উত্তর ভারতের এর অনুরূপ বাদ্যযন্ত্র হচ্ছে তবলা। কর্ণাটক সঙ্গীতে আরও বাদ্যযন্ত্র রয়েছে, যেমন বীণা রয়েছে, নাদস্বরম রয়েছে, ভায়োলিন রয়েছে, বাঁশি রয়েছে। মৃদঙ্গমকে বলা হয় সঙ্গীত কনসার্টের হৃস্পন্দন। মৃদঙ্গম সঙ্গীত কনসার্টের হৃস্পন্দন বলা হয়। 18 নম্বর কোশ্চেন দেখো, কোন নৃত্যশৈলী আধ্যাত্মিক ভক্তি ও বৈষ্ণব আন্দোলনের সাথে যুক্ত? আধ্যাত্মিক ভক্তি ও বৈষ্ণব আন্দোলনের সাথে যুক্ত সেটা হচ্ছে কি? সাত্রিয়া নৃত্য আসামের বৈষ্ণব মঠ থেকে উদ্ভূত। প্রবর্তক হচ্ছেন শ্রীমন্ত শঙ্করদেব। মূলত বৈষ্ণব ভক্তিমূলক নাটক ও কীর্তনের অংশ। 2000 সালে ভারতের শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি পায়। 19 নম্বর কোশ্চেন, কোন উৎসব নাগাল্যান্ডের উপজাতি সম্প্রদায় উদযাপন করে, যেখানে ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত প্রদর্শিত হয়? কোন উৎসব নাগাল্যান্ড উপজাতিরা পালন করে থাকে? সেটা হচ্ছে হর্নবিল উৎসব। উদযাপন হয় প্রতি বছর 1 থেকে 10 ডিসেম্বর কোহিমা, নাগাল্যান্ডে। উদ্দেশ্য নাগা উপজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসঙ্গীত প্রদর্শন। নামকরণ হর্নবিল পাখির নামে, যা নাগা সংস্কৃতির প্রতীক। ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস নামে পরিচিত, যা ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। কাবাডির প্রথম লিখিত নিয়ম কোন ভারতীয় রাজ্যে তৈরি হয়েছিল? কাবাডি প্রথম লিখিত নিয়ম কোন ভারতীয় রাজ্যে তৈরি হয়েছিল? তো এটা তৈরি হয়েছিল হচ্ছে মহারাষ্ট্র। কোথায় তৈরি ছিল? মহারাষ্ট্রে। কাবাডি একটি প্রাচীন ভারতীয় খেলা যা উৎপত্তি তামিলনাড়ু অঞ্চলের বলে মনে করা হয়, তবে এর প্রথম লিখিত নিয়ম প্রণয়ন করা হয় মহারাষ্ট্রে। 1938 সালে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি অন্তর্ভুক্ত হয়। 1950 সাল থেকে এটি কিন্তু ভারতের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পায়। তো এই ছিল মোট আজকে খুবই গুরুত্বপূর্ণ 20খানা কোশ্চেন, একদম বাছাই করে এবং এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করলাম। এইভাবে পরবর্তীতে কিন্তু আমরা আরো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, এবং বিশেষ করে আমাদের MTS এর জন্য তো ক্লাস শুরু হবে খুবই শীঘ্রই। আমাদের MTS এর জন্য আবার নতুন করে ব্যাচ স্টার্ট হবে, যেখানে
জিকে এবং ইংলিশ, এবার এবছর আমরা জিকে এবং ইংলিশটাকে ফোকাস করছি। ইংলিশের একদম টপিক ধরে ধরে যা যা টপিক আছে একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু এবছর নোটস দেওয়া হবে, এবং তার পাশাপাশি জিকেতেও সেম, ঠিক আছে? তো সেটা শুরু হবে, যখন হবে সেটা আমরা জানিয়ে দেবো। তো আমাদের টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত থাকো, খুব শীঘ্রই সেই ব্যাচ শুরু হয়ে যাবে। এছাড়া তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন অ্যান্সার নিতে চাও, সেটা সিএইচএস এর লোক রিসেন্ট যে এক্সাম হয়েছে এমটিএস এর, সেই এমটিএস এর জিকে বা এমটিএস এর ইংলিশ দুটোই পাবে, জিকে ইংলিশ দুটোই। একদম ইংলিশ তো তোমরা একদম বাংলা ব্যাখ্যা সহ পাবে, ঠিক আছে? জিকেরও এক্সট্রা ডিটেলস দিয়ে রয়েছে। এছাড়া আরও সিজিএল সিপিও এই সকল যে এক্সামগুলো হয়েছে, এই প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেখে নাও কোন কোন পিডিএফগুলো আমাদের কাছে এখন বর্তমানে রয়েছে, একদম স্বল্প প্রাইস, প্রত্যেকটা সাইডে প্রাইসগুলো লেখা রয়েছে, দেখে নাও তোমরা। যদি তোমরা যেটা নিতে চাও সেটা আমাদের মেসেজ করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, এই নাম্বারে আমাদেরকে মেসেজ করবে, কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো।